প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়। এই দ্বিতীয় অধ্যায়ের নাম হিসাবের বইসমূহ। এরই একটা অংশ নকদান বই, যাকে এক ঘরা, দুই ঘরা, তিন ঘরা, খুচরা নকদান বই হিসাবে ভাগ করা হয়েছে। আমাদের আজকের আলোচ্য বিষয় খুচরা নকদান বই। এই খুচরা নকদান বই মূলত ব্যবসা প্রতিষ্ঠানের সহযোগী নকদান বই হিসাবে কাজ করে। তাহলে আমাদের প্রথমে জেনে নেওয়া দরকার খুচরা নকদান বই কি। প্রশ্নটা আসছে, খুচরা নকদান বই কি? খুচরা নকদান বই কি, এটা আমাদের প্রশ্ন। উত্তর, খুচরা আরো সুন্দর করে লেখা যেতে পারে ব্যবসায় প্রতিষ্ঠানে খুচরা খরচের হিসাব রাখার জন্য যে নকদান বই সংরক্ষণ করা হয় তাকে খুচরা নকদান বই বলে। অর্থাৎ আমরা দেখলাম ব্যবসা প্রতিষ্ঠানে দৈনন্দিন অসংখ্য অর্থাৎ একের অধিক সংখ্যক খুচরা খরচ সংগঠিত হয়ে থাকে। এটি যে নকদান বইয়ের মাধ্যমে হিসাবভুক্ত করা হচ্ছে তাকে খুচরা নকদান বই বলে। এখন প্রশ্ন হচ্ছে, খুচরা নকদান বইতে সাধারণত কয়টি খাতে এই ব্যয়গুলিকে হিসাবভুক্ত করা হয়? খুচরা নকদান বই অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানে যে সকল খুচরা খরচ সংগঠিত হচ্ছে, এই খরচগুলিকে সাধারণত পাঁচটি এবং সর্বোচ্চ আমরা বলতে পারি পাঁচটি ভাগে ভাগ করে হিসাব রাখা হয়। সেই পাঁচটি ভাগ কি কি আমরা একটু জেনে নিই।
এক, আপ্যায়ন খরচ সমান সমান চা বিস্কুট পানীয়, অন্যান্য খাদ্য সামগ্রী। কখনো এই খরচটা শুধু লেখা থাকে আপ্যায়ন। এ ধরনের কথা বললাম এই জন্যে, সব খরচের ব্যাখ্যা আকারে লেখা যায় না। চা বিস্কুট এটা একটা নির্দিষ্ট দিক, পানীয় এটাও নির্দিষ্ট দিক, এগুলোর নাম লেখা যায়। কিন্তু কখনো দেখা যাচ্ছে তোমার বা আমার ব্যবসা প্রতিষ্ঠানে একজন ব্যক্তি আসার পরে তাকে যদি ফুচকা খাওয়ানো হয়, তাকে যদি চিপস খাওয়ানো হয়, এরকমভাবে ফুচকা চিপস না লিখে সরাসরি সেটা আপ্যায়ন ব্যয়ের ভিতর দেখানো হয়। এই জন্য আমরা তাকে আপ্যায়ন করার জন্য যে যে ব্যয় করছি সবগুলো এখানে লিখছি না। এরপরে আমরা আসি 2, যাতায়াত খরচ। প্রথমে আসতে পারে রিক্সা ভাড়া, বাস ভাড়া, ভ্রমণ খরচ। সাধারণত কমনভাবে এ ধরনের শব্দগুলোই আমাদের উদ্দীপকে দেওয়া থাকে। যদি আমরা দেখি সেটা আপ্যায়ন খরচ লেখা আছে, চা বিস্কুট লেখা আছে, খাদ্য সামগ্রী লেখা আছে, তাহলে আমরা সেটাকে দেব আপ্যায়ন খরচের মধ্যে। যদি দেখি যে লেখা আছে রিক্সা ভাড়া, বাস ভাড়া, যাতায়াত খরচ, এই জাতীয় দেখলে আমরা সেটাকে দেব যাতায়াত খরচের ভিতরে। এরপর আমরা চলে আসি 3, ডাক ও তার সমান সমান খাম ক্রয়, টেলিফোন বিল। এখন আধুনিক সময়ের জন্যে কিছু কিছু উদ্দীপকে মোবাইল খরচ শব্দটি দেওয়া থাকে। তাহলে আমরা এক কথায় জেনে নিলাম, ব্যবসা প্রতিষ্ঠানের স্বার্থে লিখিত অথবা কণ্ঠে, অর্থাৎ ভয়েস কল যেটাকে বলা হচ্ছে, এর মাধ্যমে যত যোগাযোগ করা হয়, এই যোগাযোগের জন্য সকল ব্যয় ডাক ও তার খরচের অন্তর্ভুক্ত হবে। আমরা চলে আসি নেক্সট কী ধরনের বা পরবর্তীতে কী ধরনের ব্যয় এখানে দেখা যায়। 4, মণিহারি সমান সমান কাগজ কলম, এরপরে আসছে আমাদের গ্রাফ কাগজ। তোমরা লক্ষ্য করেছো একটি কাগজের উপর লেখা করিলে নিচের কাগজে
ওই লেখাটা ওঠে বা নিচের কাগজে লেখাটি উঠে যায়, মাঝে আরেকটি কাগজ ব্যবহার করা হচ্ছে, এটিকে আমরা সাধারণত বলি কার্বন কাগজ বা কার্বন পেপার। অর্থাৎ একটি পেজে লিখে একের অধিক কপি তৈরি করার জন্য যে কাগজটি ব্যবহার করা হচ্ছে কার্বন। তাহলে আমরা এটার নাম লিখতে পারি কার্বন ক্লোরাইড। আমাদের 4টে হিসাবের খাত আমরা পেয়ে গেলাম, সেখানে মণিহারি দিয়ে শেষ হলো। আমাদের পঞ্চম হিসাবের খাত বিবিধ। বিবিধর ভিতর সে সকল খরচ যাবে যা উপরের 4টি খরচের অন্তর্ভুক্ত করা যায় না। যেমন পিয়নকে বকশিশ দান, টেবিল ক্রয়, আসবাবপত্র ক্রয়। তোমরা লক্ষ্য করবে, আমরা যখন সৃজনশীল সমস্যার সমাধান করব তখন কিছু কিছু উদ্দীপকে পিয়নকে বকশিশ দান, টেবিল ক্রয়, আসবাবপত্র ক্রয় এই জাতীয় ব্যয়গুলি আপ্যায়নের ভিতর, যাতায়াত খরচের ভিতর, ডাক ও তারের ভিতর, মণিহারির ভিতর, বিবিধর ভিতর অন্তর্ভুক্ত করা যাচ্ছে না। তখন এটাকে আমরা বিবিধ খরচের আওতায় লিখে দেব। তাহলে এর মধ্যে আমরা খুচরা নগদান বইতে অন্তর্ভুক্ত করার 5টি ব্যয় খাত পেয়ে গেলাম। 1 নম্বর আপ্যায়ন খরচ, 2 যাতায়াত খরচ, 3 ডাক ও তার খরচ, 4 মণিহারি খরচ, 5 বিবিধ খরচ। এখন দেখো, আমরা কিছু বৃত্ত তৈরি করছি। প্রথম বৃত্তে আছে আ, দ্বিতীয় বৃত্তে আছে চা, তৃতীয় বৃত্তে আছে ডা, চতুর্থ ম, পঞ্চম বি। তাহলে আমরা বলতে পারি খুচরা খরচ সমান সমান আজা ডা ম। খুচরা খরচ সমান সমান আজাডা মবি। আমি এরকমটা করে বলছি কারণ আমাদের অসংখ্য ব্যয়, অসংখ্য ব্যয়ের খাত, অসংখ্য সারি, অসংখ্য কলাম হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র নিয়ে, যা একটু সংক্ষিপ্ত রূপে ছাড়া মনে রাখা বেশ কঠিন। সম্ভব নয় কথা আমি বলবো না, কারণ তোমরা অনেকেই মনে রাখছো, অনেকেই পারছো এটা। কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে জিনিসটাকে সহজভাবে মনে রাখার জন্যে এমন কৌশল অবলম্বন করা ভালো। যে জন্যে আমি আপ্যায়ন খরচ, যাতায়াত খরচ, ডাক ও তার খরচ, মণিহারি খরচ, বিবিধ খরচ এমন করে সংক্ষিপ্তভাবে মনে রাখার জন্য পদ্ধতিটি ব্যবহার করলাম। আমরা এর পরবর্তীতে যাই।
এই খরচগুলি হিসাবভুক্তির জন্য বা হিসাবভুক্ত করার জন্য নির্দিষ্ট ছক ব্যবহার করতে হয়। সেখানে আরও কিছু খাত, বিজ্ঞানসম্মত খাত, হিসাব বিজ্ঞানের নীতিগত দিক অনুসরণ করতে হয়। তোমরা এখানে আর একটা জিনিস জানো, মনে রাখার জন্য আমি রিপিট করছি। বাম থেকে ডাইনে, অর্থাৎ বাম থেকে ডাইন এমনভাবে যদি ছক করে নিয়ে যাওয়া হয় তাহলে এটাকে তোমরা জানো সারি। যখন উপর থেকে নিচ, উপর থেকে নিচ আর নিচে, উপর থেকে নিচে এরকম যদি হয় তাহলে তোমরা এইটার নাম জানো কলাম। অর্থাৎ আমরা যখনই কোনো ছক তৈরি করি, এই ছকে থাকে সারি, ছকে থাকে কলাম, সারি এবং কলাম। আমরা প্রথমে যখন সারি করে নিচ্ছি, এখানে আরও কিছু কলাম রাখতে হয়, যে কলামে অন্যান্য ব্যয় বা অন্যান্য হিসাব বা অন্যান্য খাতগুলি লিখিত আকারে প্রকাশ করা হয়। খুচরা রপ্তানি বইতে আমরা দেখলাম যে 5 ধরনের খরচ আমরা দেখাবো 5টি কলামে। এ বাদেও আমাদের কিছু তথ্যগত দিকের জন্য কলাম প্রস্তুত করতে হয়। সেটা কীরকম? দেখো, এই যে সারি আমি তৈরি করলাম, একটি কলাম তৈরি করলাম, এটাকে যদি আমরা খুচরা রপ্তানি বইয়ের প্রথম কলাম ধরি তাহলে এখানে আমাদের লিখতে হবে প্রাপ্ত টাকা। এরপরে আসবে কোন তারিখে টাকাটা প্রাপ্তি ঘটলো বা কোন তারিখে আমরা ব্যয় করলাম, এর জন্য তারিখ। কিসের জন্য টাকাটা খরচ করলাম, কি কারণে খরচ করলাম, তার জন্য আসবে বিবরণ। কোন তথ্যের ভিত্তিতে বা কোন প্রমাণপত্রের ভিত্তিতে টাকাটা খরচ করলাম, তার জন্য আসবে ভাউচার নাম্বার। কত টাকা বা সর্বমোট কত ব্যয় করলাম, তার জন্য আসবে মোট খরচ টাকা। তাহলে আমরা দেখলাম ব্যয়ের জন্য 5টি কলাম হবে। এ বাদে অন্যান্য তথ্য রাখার জন্য বাম পাশে 1, 2, 3, 4, 5 আরো 5টি কলাম হবে। তাহলে আমরা এরকমটা বলতে পারি, খুচরা রপ্তানি বই প্রস্তুত করার ক্ষেত্রে 10টি কলামে হিসাব রাখতে হয়। মোট কলাম হবে 10টি, কারণ আমরা এখানে দেখলাম যে আইনগত কলাম 5টি আর খরচ কলাম ছিল 5টি। 5টি যোগ 5টি সমান সমান 10টি কলাম হবে। এই 10টি কলামকে আমরা কিভাবে মনে রাখতে পারি? এক, 2, 3, 4, 5, 6, 7, 8, 10। আমি এখানে লিখে যাচ্ছি 1 কলাম, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। প্রথম কলামে থাকছে প্রাপ্ত টাকা, তারিখ, বিবরণ,
ভাউচার নাও, মোট খরচ। এখানে থাকছে, এটা খুচরা খরচের জন্য খরচ কলাম তোমরা বলে নিতে পারো বা মনে রাখতে পারো। খরচ কলাম, খরচ কলামে থাকছে আপ্যায়ন, যাতায়াত, মণিহারি। না, আমরা ওইখানে সিরিয়ালে আমাদের এখানে মণিহারি ছিল না, এখানে আমাদের ছিল ডাক ও তার। এখানে ছিল মণিহারি, এখানে ছিল বিবিধ। এরকম ভাবে 10টা কলাম হয়। এখানে এই 10টা কলামের যে 5টি খরচ কলাম, সেখানে আমরা একটা নাম পেয়েছিলাম, যেটা ছিল কিনা আজাডা মবি। এখানে দেখো, প্রাপ্তর প্রা, তারিখের তা, বিবরণের বি। এটা আমি পুরো নিচ্ছি, মোট খরচের মো, তাহলে নিয়ে নাও প্রা তা বি ভানাং মো সমান সমান 10 কলাম। অর্থাৎ 10 কলামের হিসাব যদি আমরা রাখতে পারি, আমাদের খুচরা নগদান বহির বা খুচরা নগদান বইয়ের কলাম প্রস্তুত হয়ে যায়। সেখানে আমরা সংক্ষিপ্তভাবে মনে রাখছি প্রাতাবি ভানাং মো আজাডা মবি। অর্থাৎ প্রাতে প্রাপ্ত টাকার কলাম, তাতে তারিখের কলাম, বিতে বিবরণের কলাম, ভানঙে ভাউচার নঙের কলাম, মোতে মোট খরচের কলাম, আতে আপ্যায়ন খরচ কলাম, যাতে যাতায়াত খরচ কলাম, ডাতে ডাক ও তার কলাম, মতে মণিহারি কলাম, বিতে বিবিধ খরচ কলাম। আমি একটা কথা এখানে বলে রাখি তোমাদের, খুচরা নগদান বইয়ের ক্ষেত্রে আমরা যদি ছক তৈরি করতে পারি, তাহলে অঙ্কটার 90% কমপ্লিট হয়ে যায়। অর্থাৎ 100 ভাগের 90 ভাগ কলাম প্রস্তুতির মাধ্যমে শেষ হয়। বাকিটা উদ্দীপকের মধ্যে যে তথ্য দেওয়া থাকে, এই তথ্যগুলোকে আমরা কলামে উপস্থাপন করি, একটু যোগ বিয়োগ করে দিলেই অঙ্কটা শেষ হয়। আবারও তোমাদের উৎসাহিত বা তোমাদের আরও একটু সচেতনতা সৃষ্টির জন্য কিছু কথা। আমি জানি তোমরা শিখছো স্যার কীভাবে, যেহেতু তোমরা কেউ কেউ এ ব্যাপারে বিভিন্নভাবে সাড়া দিচ্ছ, এর জন্য আমি ধরে নিচ্ছি যে তোমরা শিখছো। তারপরেও এই শেখার কার্যটাকে আরও গতিশীল করার জন্য, আরও এগিয়ে নেওয়ার জন্য, আন্তরিক হওয়ার জন্য অনুরোধ রেখে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো।